আমরা তরুণদের সফলতার গল্পগুলোই কেবল শুনি, কিন্তু এই সফলতার আড়ালে কত যে ব্যর্থতার গল্প রয়েছে সেটা কি আমরা খুব বেশি শুনি? কেন তরুণরা ব্যর্থ হবে? তারা কি সবসময় ব্যর্থ হচ্ছে, নাকি তাদেরকে ব্যর্থ করা হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার। আমরা তরুণদের হয়ে কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজা। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে মনে করিয়ে দিতে চাই যে তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। চিয়া সিডটা এখন বর্তমানে সুপারফুড হিসেবে পরিচিত। সুপারফুড কেন বলা হচ্ছে? মানে আমরা স্বাভাবিকভাবে যতটুকু পরিমাণ খাবার, এটাতে যতটুকু পরিমাণ নিউট্রিশন থাকার কথা তার থেকে অনেক বেশি আছে। বর্তমান সময়ে চিয়া সিডের একটা ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে, কিন্তু আমাদের কাছে যা আছে সম্পূর্ণটাই আমদানি নির্ভর। পুষ্টিগুণের কারণে সুপারফুড হিসেবে ঘোষিত চিয়া সিডের চাহিদা সারা বিশ্বে যে কী পরিমাণ রয়েছে সেটা আসলে বলে শেষ করার মতো নয়। হঠাৎ করে দেখা গেল যে মধ্য আমেরিকার এই ফসলটি বাংলাদেশের মাটিতে বেশ ভালোভাবে উৎপাদন হচ্ছে। কিন্তু যত ভালোভাবেই উৎপাদন হোক না কেন, এই চিয়া সিডকে যদি বাণিজ্যিকভাবে চিন্তা করা না যায়, রপ্তানির ব্যবস্থা যদি করা না যায়, তাহলে কৃষক কতদিন আর চিয়া সিড উৎপাদন করবেন? আর এখানেই তরুণ উদ্যোক্তাদের জন্য বিশাল এক সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন গবেষকরা। অত্যন্ত পুষ্টিগুণের কারণে সারা বিশ্বে চিয়া সিড নিয়ে রীতিমতো উন্মাদনা শুরু হয়েছে। বাংলাদেশেও বাড়ছে এর ব্যাপক চাহিদা। চিকিৎসক থেকে শুরু করে পুষ্টিবিদ সবারই পরামর্শ প্রতিদিন খাদ্য তালিকায় চিয়া সিডকে রাখা, আন্তর্জাতিকভাবে যা স্বীকৃত সুপারফুড হিসাবে। এই চিয়া সিডের উপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগ থেকে একটি গবেষণা চালানো হয়। দেখার চেষ্টা করা হয় আমেরিকা মহাদেশে উৎপাদিত চিয়া সিড বা চিয়া বীজ বাংলাদেশের মাটিতে চাষ করা সম্ভব কিনা। গবেষণার ফলাফল এতটাই আশাব্যঞ্জক যে ওই সময়ে অনেকেই ক্যাম্পাসে ছুটে আসেন চিয়া সিডের চাষ সম্পর্কে বিস্তারিত জানতে। আমি দেখলাম যে ওরা ড্রাউট টলারেন্সি, মানে ওদের বেশি পানি সেচ লাগছে না। তার মানে আমাদের সেচ কম লাগছে, এটা খরচ কম লাগছে। এবং আমি ফার্টিলাইজার যেটা যত কম লেভেলে দিয়েছি সেটারও অনেক ভিগোরাস গ্রোথ, অনেক ভালো। তার মানে ফার্টিলাইজার লেভেলটাকেও আমরা এখানে ঠিক করতে পারবো যে মিনিমাম একটু ফার্টিলাইজার ইউজ করে এবং কম পানি দিয়ে, এবং কোনো রোগ বালাই হয়নি, কিচ্ছু হয়নি, মানে কোনো ইনসেক্ট অ্যাটাক বা কোনো কিছু হয়নি। উৎপাদন অনেক ভালো। আমি হচ্ছে 150 গ্রাম সিড 180 মিটার স্কোয়ার এরিয়াতে কাভার করছি। আমি সেখান থেকে অলমোস্ট হচ্ছে 7 থেকে 8 কেজি সিড পাইছি অলরেডি। আমাদের যখন হচ্ছে প্রোডাকশনটা করতে আমাদের মাথায় রাখতে হয় কস্টিং ম্যানেজমেন্টটা। সেক্ষেত্রে হচ্ছে আমি অল্প পরিমাণ সিড দিয়ে আমি একটা বিশাল একটা এরিয়া কাভার করতে পারবো। চিয়া সিডটা এখন বর্তমানে সুপারফুড হিসেবে পরিচিত। সুপারফুড কেন বলা হচ্ছে? মানে আমরা স্বাভাবিকভাবে যতটুকু পরিমাণ খাবার, এটাতে যতটুকু পরিমাণ নিউট্রিশন থাকার কথা তার থেকে অনেক বেশি আছে। যেমন বলছি, চিয়া সিডে আপনি যদি 100 গ্রাম চিয়া সিড ধরেন, সে 100 গ্রামের মধ্যে 16 গ্রাম আপনি প্রোটিন পাবেন, আর 34.6 গ্রামের মতো আপনি ফাইবার পাবেন। আপনি এটার মধ্যে প্রচুর আনস্যাচুরেটেড ফ্যাটি অয়েল আছে, যেটার মধ্যে হচ্ছে ওমেগা 3, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের শরীর সুস্থ রাখার জন্য, যেই ফ্যাটটা আমাদের জন্য ভালো। আপনি যখন কাজ করবেন আপনার মধ্যে স্ট্রেস হবে, বডিতে ফ্রি রেডিক্যালস তৈরি হবে, ওইটা মিনিমাইজ করার জন্য এই অ্যান্টিঅক্সিডেন্টটা খুব কাজ করে। এটাও কি আছে? হ্যাঁ, চিয়া সিডে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। যে চিয়া সিডের চাষ বাংলাদেশের মাটিতে সম্ভব বলে প্রমাণিত, সেটা তাহলে আমাদের দেশে কোথা থেকে আসছে? এটা বোঝার জন্য আমরা যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ডিইউ মার্টে, যার অন্যতম জনপ্রিয় পণ্য চিয়া সিড। আধা কেজি চিয়া সিড সেখানে বিক্রি হচ্ছে 700 টাকা করে। বর্তমান সময়ে চিয়া সিডের একটা ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে, কিন্তু আমাদের কাছে যা আছে সম্পূর্ণটাই আমদানি নির্ভর। এখন এই জায়গাতে যদি বাংলাদেশে দু একজন কৃষক চিয়া সিড চাষের ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করছে, কয়েকজন মানে চিয়া সিড চাষও করছে, কিন্তু এটা আসলে এখন পর্যন্ত কমার্শিয়ালি ওই পর্যায়ে যায়নি। অনেকে আছে চিয়া সম্পর্কে জানে কিন্তু চিয়া পায় না।
চিয়া বাইরে থেকে আনানোর তার সোর্স নাই, বা শপিং মলে অনেক দাম দিয়ে হয়তো আমিই দেখেছি যে কৃষি মার্কেটে এক মহিলা 250 গ্রাম চিয়া সিড চাচ্ছে, 250 গ্রাম, তো ওখানে কেজি ধরেছে 1500 টাকা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি সাম্প্রতিক গবেষণায় যেখানে এটা পরিষ্কার বাংলাদেশের মাটিতে চিয়া সিড ফলানো সম্ভব, সেখানে কৃষকরা কি এটি মাঠ পর্যায়ে চেষ্টা করে দেখেছেন? এ ব্যাপারে অনুসন্ধানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 2 জন কৃষককে খুঁজে পাওয়া গেল। গত বছর 1.5 বিঘা জমিতে শখের বসে এই চিয়া সিডটা চাষ করি। চাষ করার ফলাফল খুবই ভালো পেয়েছিলাম, বিধায় এই বছর আমি বাণিজ্যিকভাবে 9 বিঘা জমিতে চাষ করেছি। আমার পার্শ্ববর্তী গ্রামের চাচা উনি গত বছর করছিলেন 33 শতক, তো ওনার ফসল ফলন ভালো দেখে আমি নিজে উদ্বুদ্ধ হয়ে এবারে 33 শতক মাটি লাগাই। তো আমার ফসল ইনশাল্লাহ বাম্পার ফলন হয়েছে। আশা করছি যে এখান থেকে ভালো কিছু একটা মুনাফা অর্জন করতে পারবো। আবার লালমনিরহাটের হাতীবান্ধায় পুরুষদের পাশাপাশি পাওয়া গেল একজন নারী কৃষি উদ্যোক্তাকে। অনেক লাভবান হয়েছি, যা আসলেই প্রথমবার পরীক্ষামূলক হলেও আমরা এটা নিজেরাও বিশ্বাস করতে পারি নাই যে চিয়া সিড হচ্ছে সুপারফুড নামে পরিচিত, আর চিয়া সিডের অনেক উপকার আছে। সারা বিশ্বে যেখানে চিয়া সিডের বিশাল বাজার রয়েছে, সেখানে বাংলাদেশের মাটিতে এটি যে চাষ করা সম্ভব তা এতদিন জানতে না পারাটাই অনেক পিছিয়ে পড়া বলে মনে করছেন গবেষকরা। নিজের মাটিতে চিয়া সিড করা যায়, অথচ তা বিপুল অর্থ খরচ করে আমদানি করতে হয় বিদেশ থেকে। তাই আর পিছিয়ে পড়ার সুযোগ নেই। এ ব্যাপারে শিক্ষিত তরুণদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন গবেষকরা। আমার মনে হয় চিয়া সিড, শুধু চিয়া সিড বা চিয়া সিড জাতীয় যে ইন্ট্রোডিউস ক্রপগুলো আছে আমাদের দেশে, যে আমাদের দেশে হতো না কিন্তু বাইরে থেকে এসেছে, আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, এগুলোর জন্য তরুণ উদ্যোক্তাদের দরকার। কারণ আমাদের দেশে যারা প্রচলিত কৃষক আছেন তারা কিন্তু গতানুগতিক কৃষি করে যাচ্ছে এবং আধুনিক তথ্য তারা কিন্তু ওরকম পাচ্ছে না, বা তাদের শিক্ষাগত কারণেই তারা ওরকম অভ্যস্ত হতে পারে না। এখানে যদি শিক্ষিত তরুণরা আসে তবেই তারা এটার আমাদের দেশের আবহাওয়ার সাথে কতটা উপযোগী, কতটা এটার কি ব্যবস্থাপনা করতে হবে, কালচারাল প্র্যাকটিস, ইনসেকটিসাইড, এগুলো ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষিত কৃষকদেরই, শিক্ষিত কৃষক মানে শিক্ষিত উদ্যোক্তা যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এই পর্যায়ে থাকছে আমার চেষ্টা। প্রথম দিকে নিজে খাওয়ার জন্য তৈরি করতাম, যখন অর্ডার করতে শুরু করলো তখন মোটামুটি ভাবে বিজনেসটা আমার রানিং হলো। ধরেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর এগুলাতে, ঈদের সময়গুলোতে মান্থলি 1 লাখ ওভার হয়ে যায়। ছোটবেলা থেকে চকলেট খেতে ভীষণ পছন্দ করতেন সাথী, কিন্তু দোকান থেকে কত আর এই চকলেট কিনে খাওয়া যায়। তাই এক সময় সাথী চকলেট বানানো শিখে নিলেন। তিনি লক্ষ্য করলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই চকলেট মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করছে। তখন থেকেই তিনি চকলেটকে কেন্দ্র করে বাণিজ্যিক চিন্তা শুরু করলেন। তার সেই চিন্তার ফলাফল তিনি এখন দেখতে পাচ্ছেন। পড়ালেখা শেষ করে তিনি এখন আর চাকরির কথা চিন্তাই করতে পারেন না। চকলেটের ব্যবসা নিয়ে হোসনে আরা সাথীর 2টি চিন্তা কাজ করেছিল। প্রথমত তার আত্মবিশ্বাস ছিল যে মানের ও মজার চকলেট তিনি বানাতে পারেন, তাতে ক্রেতারা একবার তার চকলেট খেলে তার পেজে ঢুকে বারবার অর্ডার করতে চাইবেন। দ্বিতীয়ত তার ধারণাটি ছিল এরকম, তিনি যদি চকলেটকে মনের কথা বলার একটি মাধ্যমে পরিণত করতে পারেন তাহলে তার চকলেটের পরিচিতি অনেকের কাছেই পৌঁছে যাবে। মজার মজার লেখা থাকে, ধরেন যে এরকম যে ভেজাল করতে করতে 2 বছর শেষ, বা ভেজাল করতে করতে 10 বছর শেষ,
বা বউ তুমি রাগটা একটু কমাও, বা ভালো হয়ে যাও, বা মানে বিভিন্ন রকমের চকলেটে লেখার মাধ্যমে মানে তাদের মনের ভাষাগুলো প্রকাশ করে। কোনো একটা ওয়াইফ আমার কাছে অর্ডার করলো, তো উনি বলে যে হয়তো বা কিছু নিতে চাই বা কিছু কিনে নিতে চাই তার হাজব্যান্ডকে বলতে পারছে না এরকম কিছু, তখন সে চকলেটের মাধ্যমেও আমাকে দিয়ে লেখায় যে আমাকে এটা কিনে দাও, আমার এটা পছন্দ, মানে এরকমও হয়। ছোটবেলা থেকেই সাথী চকলেট খেতে ভীষণ পছন্দ করতেন, সেই সাথে পছন্দ করতেন আঁকাআঁকি করতে। এই দুটো বিষয়কেই তিনি কাজে লাগাতে পেরেছেন। প্রিয় খাবার চকলেটকে তিনি করেছেন সফল উদ্যোক্তা হওয়ার একটি মাধ্যম, আর আঁকাআঁকির প্রতিভাকে তিনি কাজে লাগিয়েছেন চকলেটকে ক্যানভাস বানিয়ে, যেখানে তিনি নানা ধরনের থিম চকলেট নিয়ে কাজ করতে পারছেন। যেমন আমরা আরেকটা চকলেট বানাই থাকি, সেটা হচ্ছে ক্যালেন্ডার থিম চকলেট। মানে ওইখানে একটা ক্যালেন্ডার থাকবে, ওপরে কিছু ফুল থাকবে, পাতা থাকবে, এরকম। ধরেন ফেব্রুয়ারি মাসে একটা ক্যালেন্ডার বানালাম, ফেব্রুয়ারি লিখে নিচে ফেব্রুয়ারি মাসে যে ক্যালেন্ডারটা ওইটা আমরা 1 2 3 4 5 করে ওটা লিখে দিলাম। তো 14ই ফেব্রুয়ারি যার যেই ডেটটা লাগবে সেই ডেটটাতে আমরা একটা রেড করে লাভ দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার ডল থাকবে, একটা ছেলে আর একটা মেয়ে থাকবে, ওপরে কিন্তু একটা ঠোঁট কিসের একটা থাকে, নিচে আই লাভ ইউ এর একটা থাকে, আর চারিপাশে রেড রোজ। এটা একটা থিম চকলেট। এটা হচ্ছে আপনার চকলেটের ব্যাগ, এটাকে বলে আসলে ব্রেকাবল চকলেট। এটার সামনে কিন্তু আরো অনেক চকলেট থাকবে, মানে এটার ভেতরে কিছু থাকবে, সামনে কিছু ডেকোরেট করা থাকবে। হাতুড়ি হচ্ছে আপনার হাতুড়ি দিয়েই এটা ব্রেক করা হবে, ব্রেক করে ভেতর থেকে চিরকুট চকলেট এগুলা বের হবে আর কি। এটাকে বলা হয় সারপ্রাইজ গিফট আর কি। ছোটবেলা থেকেই চকলেট খেতে খেতে এতদূর চলে আসা এটি সাথীর কাছেও এখন অবিশ্বাস্য। কথা ছিল উচ্চশিক্ষা শেষ করে তিনি চাকরি করবেন, কিন্তু এই চকলেট তাকে স্বপ্ন দেখিয়েছে আরও বহুদূর এগিয়ে যাওয়ার। আমি প্রথম দিকে নিজে খাওয়ার জন্য তৈরি করতাম। প্রথমে আমার কোনো অর্ডার ছিল না, জাস্ট পেজে আমি পোস্ট করতাম। আমি যা যা জানি নতুন নতুন সেগুলাই আমি বানাই নিজে নিজে লিখে ইচ্ছা মতো নিজের যা মন চাই তাই লিখে পোস্ট করতাম, আর আমি ওইগুলো খেতাম বা আশেপাশে কাউকে দিতাম, এরকম কিছু। তো আস্তে আস্তে যখন দেখলো যে পেজে অনেক সুন্দর সুন্দর চকলেট বা অনেকের পছন্দ হলো, একটু মানে আনকমন কিছু, হ্যাঁ, তখন কমার্শিয়ালভাবে আমাকে সবাই অর্ডার করতে শুরু করে। তো যখন অর্ডার করতে শুরু করলো তখন মোটামুটিভাবে বিজনেসটা আমার রানিং হলো। এছাড়া এখন আলহামদুলিল্লাহ মানে অনেক বেশি অর্ডার পাই। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমি অনেক সময় অর্ডার নিয়েই শেষ করতে পারি না, এত বেশি অর্ডার থাকে। ধরেন যে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এগুলাতে, ঈদের সময়গুলোতে মান্থলি 1 লাখ ওভার হয়ে যায়। বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এগুলাতে মাস্ট। আর বাকি সময়গুলোতে আপনার যদি আমি সব কস্টিং বাদ দিই, খরচ, চকলেটের খরচ, প্যাকেজিং এগুলো সব বাদ দিই, তারপরও আমার মিনিমাম 30 থেকে 40 হাজার বা 50 হাজার অ্যাভারেজ থাকে। অনলাইন প্ল্যাটফর্মের সাথে এখন কেবলমাত্র চকলেটের একজন সফল উদ্যোক্তাই নন, সেই সাথে এই অনলাইনে শত শত তরুণকে প্রশিক্ষণের মাধ্যমে তিনি পথ দেখাচ্ছেন কিভাবে চকলেট হতে পারে তাদের ঘুরে দাঁড়ানোর একটি অবলম্বন, যেমনটা তার বেলায় হয়েছে। পরিবারকে বলার সাহস হয়নি, যেহেতু মানবে না কেউই, তাই নিজের ইচ্ছাতে আমি ওকে বিয়ে করি। এ পর্যন্ত আমরা 18টি দেশের সাথে কাজ করেছি এবং বর্তমানে আমরা 4টা দেশের সাথে কাজ করছি। স্পেশাল ডেভেলপড ক্যাটাগরিতে অল ওভার বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার নির্বাচিত হই। পরিবারের অমতে ভালোবেসে অনিককে বিয়ে করেছিলেন এক তরুণী, কারণ ওই তরুণী জানতেন অনিক যে প্রতিবন্ধী এই বিষয়টি জানতে পারলে তার পরিবার কখনই এই বিয়ে মেনে নেবে না। ওই তরুণীর অনিকের প্রতি পূর্ণ আস্থা ছিল, কারণ তিনি অনিকের মাঝে এমন কিছু সম্ভাবনা দেখতে পেয়েছিলেন যা তার কাছে সবসময় মনে হতো যে একদিন ঠিকই প্রমাণিত হবে যে তার সিদ্ধান্তই সঠিক ছিল। সেটাই হয়েছে। আইটি সেক্টরে অনিক আজ যে আয় করছেন এবং যত মানুষকে তিনি কাজের সুযোগ করে দিয়েছেন,
সেটা অনেক সুস্থ মানুষের পক্ষেও করে দেখানো সম্ভব হয় না। আর এভাবেই অনেক আজ জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত একজন উদ্যোক্তা। আইটি সেক্টরের সফল উদ্যোক্তা হিসেবে তরুণদের কাছে এখন বেশ পরিচিত মুখ কুষ্টিয়ার অনিক। কিন্তু তার আগে একজন প্রতিবন্ধী তরুণ হিসেবে অনিকের গল্পগুলো এতটাই যন্ত্রণার ছিল যে সেটা মনে করতে গিয়ে আজও কেঁদে ওঠেন তার মা। আমার এই ছেলে মেয়ে জন্ম হওয়ার পর থেকে আমি সমাজে মানুষের প্রতিবন্ধী সন্তান হলে সবার কাছে খুব নিজে চোখে দেখা বোঝেন, যার কথা পাই সহ্য না তার কথা মাথায় সহ্য করা লাগে। অনেক হওয়ার পরে আমি 6 মাস একভাবে কান্না করতাম। তো আল্লাহর রহমতে আল্লাহর দোয়ায় আমার ছেলে আজ এই পর্যায়ে গেছে। যখন অনেককে কেউ চিনত না, একজন প্রতিবন্ধী হিসেবে কেবলই অবজ্ঞার শিকার হতে হতো, তখন এক তরুণী এসে দাঁড়িয়েছিলেন দাঁড়াতে না পারা অনেকের পাশে। প্রতিজ্ঞা করলেন সারা জীবন পাশে থাকার। প্রথমে আমি যখন ওকে দোকান থেকে দেখি তখন ওকে কিন্তু দেখে বোঝা যায় না যে শারীরিক প্রতিবন্ধী। তো তারপরে আস্তে আস্তে 2-3 দিন পরিচয়ের মাথায় আমি দেখি একজন আমার বান্ধবীর কাছ থেকে শুনতে পারি যে অনেক ভাই নাকি হাঁটতে পারে না, এরকম আমাকে বলছে। তো আমি বিশ্বাস করিনি। তারপর আমি বিশ্বাস করার জন্য একটা বই কিনতে আসি। বই কেনার মাধ্যমে আমি ওকে ভালোভাবে দেখি আর কি। তো দেখার পরে পরিবারকে বলার সাহস হয়নি, যেহেতু মানবে না কেউই, তাই নিজের ইচ্ছাতে আমি ওকে বিয়ে করি। বিয়ে করার পরে পরিবার প্রায় 1 মাস 2 মাস ধরে কোনো রেসপন্স করেনি, আমার সাথে কথা বলেনি, তাদের সাথে যোগাযোগ ছিল না আমার। তো তারপর আস্তে আস্তে আব্বু আম্মু এটা বুঝতে পারে যে মেয়ে আমার ওইখানেই থাকবে। তো তারাও আস্তে আস্তে জিনিসটা অ্যাকসেপ্ট করে নেয়। অ্যাকসেপ্ট করার পরে আমাদের প্রায় বিবাহিত জীবন এই 6 বছর চলছে। তো এর মধ্যে একটা বেবি চলে আসছে। বেবি আসার পর এই মিলাই আমরা খুব সুখে আছি, ভালো আছি। মায়ের আশীর্বাদ আর স্ত্রীর ভালোবাসা, এ দুটোর কারণে অনেক কখনো তার এগিয়ে যাওয়ার ইচ্ছেকে মরে যেতে দেননি। ফ্রিল্যান্সার হিসেবে তিনি ঠিকই প্রমাণ করেছেন তার প্রতিভাকে। পুরস্কৃত হয়েছেন জাতীয়ভাবে। এ পর্যন্ত আমরা 18টি দেশের সাথে কাজ করেছি এবং বর্তমান আমরা 4টা দেশের সাথে কাজ করছি। আমরা বর্তমান কাজ করছি হচ্ছে আপনার USA, UK, কানাডা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আমরা এই টোটাল 4টা দেশের সাথে বড় বড় কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং এই 4টা দেশের ওভারঅল কাজকর্ম নিয়ে প্রজেক্ট নিয়ে আমাদের প্রতি মাসে অন এভারেজ $5,000 থেকে $7,000 ভিতরে আমাদের আর্নিংটা আপনার থাকে। এখন বর্তমান আমার নিজের একটা আইটি প্রতিষ্ঠান আছে, প্রফেসর আইটি জোন লিমিটেড নামে আমার একটা প্রতিষ্ঠান আছে। আমাদের প্রতিষ্ঠানের রেজিস্টার্ড এমপ্লয়ি আছে প্রায় 12-13 জনের মতো, যারা আমাদের কাজ নিচ্ছে, কাজ করছে। এর পাশাপাশি আমাদের একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম আছে, professoritjon.com এর ই-লার্নিং একটা প্ল্যাটফর্ম আছে। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা শুধুমাত্র এখন টি-শার্ট ডিজাইন না, আমরা টি-শার্ট ডিজাইন, দেন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, স্পোকেন ইংলিশ, ভিডিও এডিটিং, এই সকল বিষয়ের উপরে আমরা দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করার চেষ্টা করছি। নিজের দুপা না থাকলেও ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়েছেন অনেক। তাই তরুণরা তার প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়ে খুঁজে পাচ্ছেন এগিয়ে যাওয়ার প্রেরণা। এ থেকে আমরা আমাদের নিজেদের পড়াশোনার খরচ পাশাপাশি আরও কিছু খরচ চালাতে পারছি বা মোটামুটি নিজেদেরকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারছি। এখানে মূলত আমরা গ্রাফিক্স ডিজাইন সেক্টরে টি-শার্ট ডিজাইনের কাজ করে থাকি। এখান থেকে আমাদের যা আয় আসে সেখান থেকে আমাদের লেখাপড়ার খরচ এবং পরিবারকেও কিছু দিতে পারি। আমি অনেক আমার হাত ধরেই বেসিসে সর্বপ্রথম স্পেশাল অ্যাবেল্ড ক্যাটাগরিটা আসে এবং আমি স্পেশাল অ্যাবেল্ড ক্যাটাগরিতে অল ওভার বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার নির্বাচিত হই। ইয়থ ক্যারিয়ার ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত রাইজিং ইয়থ অ্যাওয়ার্ডে আবার
সালে অল ওভার বাংলাদেশের ভিতরে স্পেশাল মেনশন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার নির্বাচিত হই। তো এই জায়গাটা আমাকে খুব আসলে ভালো লাগায় যে 2021-এর আগেও অ্যাজ এ ডিসেবল পারসন হি উইল বি এ গ্রেট ফ্রিল্যান্সার, বা সে ভালো কিছু করতে পারে, ফ্রিল্যান্সিংয়ে ভালো একটা অবদান রাখতে পারে, দেশের অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখতে পারে, এটা আসলে অনেকেই ভাবতো না। আজকে 2021-এ আমি পেয়েছি, 22-এ আমি পেয়েছি, হয়তো 23-এ অন্য কেউ পাবে, 24-এ আরও অন্য কেউ পাবে, বাট এটা শুরুটা কিন্তু আমার হাত দিয়ে হয়েছে। তরুণদের কাজের বিশাল সুযোগ তৈরি করে দিয়ে আইটি সেক্টরে আরও বহুদূর এগিয়ে যেতে চান অনেক। হাসি খুশি রাখতে চান প্রিয় মানুষগুলোকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময় এভাবেই থাকতে পারি, আজীবন আপনাদের দোয়া যেন এভাবেই বাঁচা কাছা নিয়ে চলতে পারি। আর কোনো প্রতিবন্ধীর মা যেন কখনোই দুর্বল না হয়, যে আপনারা যে যাই বলুক পিছন ফিরে তাকাবেন না, সবসময় সামনের দিকে তাকানোর চেষ্টা করবেন। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর। Bigashe